ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। আপনারা কোনোভাবেই সঠিক কাজটাকে গ্রহণ করতে রাজি নেই। ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। যে ইসলামিক ব্যাংক থেকে যে টাকাগুলো বের হয়েছে সেগুলোর প্রতিবাদে উনি চ্যালেঞ্জ করেছেন যে এখানে জামাত ইসলামের কোনো রকমের এর সাথে জড়িত না। উনি চ্যালেঞ্জ করেছেন, গোল্ড মেডেল দিতে বলেছেন। মাননীয় স্পিকার, এই দাবিটা কিন্তু সালমান রহমানও করতে পারে। এই দাবিটা সালামও করতে পারে, কারণ তারা তো নিজের নামে কেউ টাকা নেয়নি, কেউ নিজের নামে টাকা নেয়নি। কারণ মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলোর উদ্রেক কোত্থেকে হয়েছে? এই প্রশ্নগুলোর উদ্রেক হয়েছে বিগত নির্বাচনে। আমরা দেখেছি কি পরিমাণে টাকা খরচ হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে। অবিশ্বাস্য রকমের টাকা খরচ হয়েছে। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমরা বিপুল অঙ্কের টাকার সম্মুখীন হয়েছি। এমন এমন ক্যান্ডিডেট যাদের কোনো ব্যবসা নেই, বাণিজ্য নাই, বুঝলাম নির্বাচনী আইন ভায়োলেট করেও ব্যবসা বাণিজ্য থাকলে নিজের পয়সা খরচ করতেছে। এমন এমন ক্যান্ডিডেট ছিল যাদের তেমন কোনো আয়ের উৎস সম্বন্ধে জানা নাই, কিন্তু তারাও কোটি কোটি, 50 কোটি, 100 কোটি টাকা খরচ করেছে। মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলো আসছে কিন্তু ওই জায়গা থেকে, এবং এটা কিন্তু পাবলিক নলেজ যে সবার কাছে এত টাকা কিভাবে খরচ করতে পারে। তো এটা একটা বিষয় আছে, এটা আমাদের বোঝা দরকার। এটা অনেক কারণে, শুধু ব্যাংকের থেকে টাকা নিয়ে যাওয়ার কারণ না। আরেকটা কারণ হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে এটা বাধাগ্রস্ত করবে। এই ধরনের অর্থ আপনি আনআর্নড ইনকাম, যারা ইনকাম আর্ন করে না, এই টাকা যখন পলিটিক্সে আসে সেটা রাজনীতির জন্য খুবই ক্ষতিকর। মাননীয় স্পিকার, দ্বিতীয় কথা হচ্ছে, এখানে পিটিশন যেটা দিয়েছে, এখানে বলা হচ্ছে চেয়ারম্যানের কথা বলা হয়েছে পার্টিকুলারলি। তো চেয়ারম্যান সম্বন্ধে আমরা বিরোধী দলের মন্তব্য শুনেছি। চেয়ারম্যানের চরিত্র সম্বন্ধে ওনারা বলেছেন, এটা ওনাদের মন্তব্য। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা পরিষ্কারভাবে বলেছে, ওনারা তদন্ত সব কিছু করে এখানে ওনাদের মধ্যে এখানে তদন্তে কিছুই পাওয়া যায় না। আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে একজন চেয়ারম্যানের কারণে, একজন চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোনো ব্যাংকের গ্রাহকরা টাকা উত্তোলন করে চলে যায়, এটার কোনো নজির নাই। মাননীয় স্পিকার, কোনো নজির নেই দুনিয়াতে। আসলে কোন ব্যাংকের চেয়ারম্যান কে গ্রাহকের ধার ধারে না। গ্রাহক ধার ধারে, তার ইন্টারেস্ট সে ঠিক মতো পাচ্ছে কিনা, সে টাকাটা ফেরত পাবে কিনা, এবং আস্থা আছে কিনা। চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিশ্বে কোনো নজির নেই, কারণ গ্রাহকদের কোনো ইন্টারেস্টই নেই এখানে। সুতরাং এই যে টাকা উত্তোলন হচ্ছে, আপনারা বললেন মাননীয় বিরোধী দলের সদস্যরা, এই যে টাকা উত্তোলন 2000-3000 কোটি টাকা উত্তোলন হয়েছে, এটার সাথে কিন্তু আরো কিছু ব্যাপার আছে এখানে। এটার সাথে সাথে এই যে আমাদের ব্যাংকের ভিতরে বাইরে যে উগ্র মিছিল এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ব্যাংকের ভিতরে এবং বাইরে উচ্ছৃঙ্খল উগ্রতার সাথে যে ধরনের প্রতিবাদ করা হয়েছে, এবং এটা এখনো অব্যাহত আছে, এটা হচ্ছে একটা দিক। এবং এটার সাথে সাথে যে আপনাদের যে মাননীয় বিরোধী দলের যে আশঙ্কা যে আপনারা প্রকাশ করছেন, এটা আমরা একটু যোগসূত্র দেখতে পাচ্ছি এখানে। কারণ এই যারা উইথড্র করে চলে গেল, এরা কারা? নিশ্চয় চেয়ারম্যানের কারণে উইথড্র করে নাই। যারা উইথড্র করে চলে গেছে তারা বোধহয় এই ইসলামিক ব্যাংকটাকে বিপদে ফেলতে চাচ্ছে, এবং এর পেছনে কারো হাত আছে আমরা বিশ্বাস করি, কোন কোন শক্তির হাত আছে।
তারা চায়, আসলে তারা ইসলামিক ব্যাংকের ফেল করতে চায়। ইসলামিক ব্যাংকটাকে তারা ফেল করে রাজনৈতিকভাবে ফায়দা উসুল করতে যাচ্ছে। এখানে ইসলামিক ব্যাংকের ভালোর জন্য কেউ বলছে, আমি সেটা বিশ্বাস করতে চাই না মাননীয় স্পিকার। এইটাকে ফেল করাবে এবং রাজনৈতিকভাবে বলবে যে আর্থিক শৃঙ্খলা দেশে নষ্ট হয়ে গেছে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি না আমরা যে কথাগুলো বলি আর্থিক শৃঙ্খলার কথা, আমরা যখন বলি ম্যাক্রো স্টেবিলিটির কথা, আমরা যখন বিনিয়োগের কথা বলি, আমরা কিন্তু কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করি। আপনি বিএনপির বিগত দিনের সরকারগুলোর ইতিহাস যদি আপনি দেখবেন, আর্থিক শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন নাই, শেয়ার বাজার নিয়ে কোনো প্রশ্ন নাই, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সবসময় বিএনপির সময় সবচেয়ে সচল ছিল। সেই জায়গা থেকে তো আমরা সরে দাঁড়াই নাই, আমরা বরঞ্চ আরও ভালোর দিকে যাচ্ছি। এখন বাংলাদেশে আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা বিএনপির চেয়ে বেশি কেউ অনুধাবন করে না মাননীয় স্পিকার। এখানে মাননীয় স্পিকার ওনাদের পিটিশনে একটা জায়গায় আমি আসছি, যে ওনারা বলছেন ফেসিবাদ পরবর্তী সময়ে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে পথে অগ্রসর হচ্ছিল। এক বছরের ব্যবধানে ব্যাংকের মুনাফা 108 কোটি টাকা থেকে বেড়ে 137 কোটিতে উন্নীত হয়। ঠিক এমন সময় দখলদারি ইত্যাদি ইত্যাদি। এটার একটা হিসাব আমি মাননীয় স্পিকার দিচ্ছি। ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। প্রফিটের কথা বলছেন, ওই 2 বছরের ব্যাংকের যে প্রভিশন, প্রায় 70,000 কোটি টাকার মতো প্রভিশন ওনারা ওই বছরও ক্যারি ফরওয়ার্ড করেছে, তার পরের বছরও ক্যারি ফরওয়ার্ড করেছে মাননীয় স্পিকার। অর্থাৎ এটা আসলে ওই প্রভিশন যদি আপনি দেখান যে এনপিএল নন পারফরমেন্স লোনে, এটা বিশাল ক্ষতির অবস্থানে ছিল। সুতরাং দিস ইজ উইন্ডো ড্রেসিং, এটা প্রফিট না মাননীয় স্পিকার, দিস ইজ উইন্ডো ড্রেসিং। ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। ইসলামিক ব্যাংক শুধুমাত্র একটা ব্যাংক নয়, এটা একটা ইকোসিস্টেম। সঠিকভাবে বলেছেন, ইট ইজ অ্যান ইকোসিস্টেম। এই ব্যাংকটাকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে মাননীয় স্পিকার, এই ব্যাংকটিকে ঘিরে যে সুবিধাবাদী রাজনীতিতে অর্থায়নের যে প্রক্রিয়া চলছে, এটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ না, এটা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে। এবং আমি বিশ্বাস করি এই ইকোসিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেটা আমি একটু আগেই বলছিলাম, ওইটা আবার রিপিট করি। 2025 সালের শেষে ইসলামী ব্যাংকের শ্রেণীকৃত ঋণ 94,000 কোটি টাকায় পৌঁছেছে, যা ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর 51%। 31শে ডিসেম্বর 2024 তারিখে ব্যাংকটির 69,000 কোটি টাকা প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে, যেটা একটু আগে বলেছিলেন। আর একটু স্পেসিফিক্যালি বলছি, আমি 70,000 কোটি টাকার মতো প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে ইসলামিক ব্যাংক। পরবর্তীতে 31 ডিসেম্বরের 2025 তারিখে 84,000 কোটি টাকার প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে। সুতরাং 2026-এর প্রথম প্রান্তিকে ব্যাংকটি প্রায় 268 কোটি টাকা নিট লোকসান করেছে, প্রফিট করেন নাই, লোকসান করেছে। সো এইটা কথা হচ্ছে, আপনারা বলছেন এই ব্যাংকের এই ব্যাংকটির যে সফলতার কথা বলেছেন, সেটাও আমি বুঝলাম। আপনি উইথড্রয়ালের ব্যাপারটা আমি আবারও বলি, যে যখন স্বৈরশাসকের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় ইসলামিক ব্যাংক যখন টেক ওভার হয়,
স্বৈরশাসকের লোকজন যখন টেক ওভার করেছে বলে আপনারা বলছেন, তখন কি ব্যাংকের গ্রাহকরা তাদের টাকা প্রত্যাহার করেছিল? করে নাই। এই জন্য আমি বলছি, একজন চেয়ারম্যানের নিয়োগের জন্য ব্যাংকের গ্রাহকরা টাকা উইথড্র করে নিয়ে যাবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ ডিপোজিটারদের সাথে, ডিপোজিটার ব্যাংকের গ্রাহকের সাথে ব্যাংকের চেয়ারম্যানকে, এটা তাদের কোনো সম্পর্কিত কোনো ব্যাপার নয়। মাননীয় স্পিকার, আপনারা শেয়ার বৈধ মালিকের কাছে ফেরত দেওয়ার কথা বলছেন, ভালো কথা। আসলে পুরো প্রসেসটাই তো তাই। আমি আপনারা কি বলছেন ঠিক বুঝতে পারছি না। মানে স্পিকার, ফুল এখন যে প্রসেসটা চলছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, সেটাই তো উদ্দেশ্য। সরকার তার বৈধ মালিকের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক বর্তমানে করছে। এবং বাংলাদেশ ব্যাংক যেখানে শঙ্কা প্রকাশ করছে, বাধাগ্রস্ত হচ্ছে, যে যাদের মাধ্যমে পরিচালিত হলে গ্রাহকদের অসুবিধা হবে, শেয়ার হোল্ডারের অসুবিধা হবে, সেই জায়গায় পরিবর্তনটা আনছে। এবং সেই পরিবর্তন আনার অধিকার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক আইনের পরিপ্রেক্ষিতে আছে। সেই কাজটি তারা করছে। এখানে আপনাদের আপত্তির আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এবং এর মাধ্যমে এটা একটা আইনও তো আছে, সময়সীমাও নির্ধারিত আছে, কতদিনের মধ্যে এটা বাংলাদেশ ব্যাংকে করতে হবে। তা আপনারা একটু অপেক্ষা করুন না, দেখুন শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে কাজটি হাতে নিয়েছে সেটা তারা সফলভাবে করতে পারে কিনা। আমরা তো দেখেছি, আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা একটি রাজনৈতিকভাবে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার এই সমস্ত মুভমেন্টের পিছনে কাজ করছে। এটা কোনো ইসলামী ব্যাংকের মধ্যে সীমিত নয়। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যখন মারা গেল, তোমরা গেলে কোথায়, মাহমুদপুরে রামিসা। মানে স্পিকার, আমরা প্রতিটি ক্ষেত্রে মবক্রেসির যে একটা টেন্ডেন্সি, আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখতেছি। রামিসা যখন মারা গেল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী গেলেন, আমাদের ল মিনিস্টার গেলেন। ওখানে আমরা কি দেখেছি মাননীয় স্পিকার? টোটাল মবক্রেসি, উচ্ছৃঙ্খলতা। এবং যেখানেই কোনো কিছু ঘটছে সেখানেই মবক্রেসি, সেখানেই উচ্ছৃঙ্খলতা। একটা রাজনৈতিক অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে মাননীয় স্পিকার। সম্মিলিত ইসলামিক ব্যাংকের ব্যাপারে আমি কেন এই কথাটা বলছি, যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ছাড়া কোনো দেশ এগোতে পারে না। এবং যে কারণে বাংলাদেশ ব্যাংকে যিনি দায়িত্ব নিয়েছেন, একজন বলেছেন উনি ঋণ খেলাপি না, গভর্নর সাহেব ঋণগ্রস্ত। মানে স্পিকার, এই হাউসের মধ্যে ঋণগ্রস্ত না এমন কেউ আছে? আপনারা এই টেলিভিশন, গাড়ি, এইগুলোর ডে টু ডে বেসিসে কোনো না কোনো ঋণ তো সবাই থাকে। হ্যাঁ, ঋণ নাই? হ্যাঁ, ও তো তাইলে ব্যাংক করেছেন কি জন্য? তাইলে ব্যাংকটা করেছেন কি জন্য? কার জন্য? আসলে তো ব্যাংক, আমি তো বলছি ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। মিনিটে আপনি সাম আপ করতে পারবেন। অ্যানাদার 5 মিনিটস। থ্যাংক ইউ। একজন ভদ্রলোক, একটা গভর্নর বাংলাদেশে খুব ভালো কাজ করছে। আমাদের ফিডব্যাক হচ্ছে, প্রাইভেট সেক্টর বলেন, সর্বস্তরের মানুষ একটা গভর্নরকে বলছে, অনেকদিন পর একজন গভর্নর আসছে যে ডিসিশন ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। ঋণগ্রস্ত বলে তাকে আন্ডারমাইন করতেছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনাদের চিন্তার প্রতিফলন। ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। এখানে একটা যোগসূত্র আছে, যারা টাকা নিয়ে যাচ্ছে, যারা ব্যাংকের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ব্যাংকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা
প্রস্তাবটা আজকে এনেছেন তাদের মধ্যে একটা যোগসূত্র আছে বলে তো মনে হয় আমাদের কাছে। সুতরাং মাননীয় স্পিকার, আমি শেষ করছি এই কথাটা বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনে কোনো কম্প্রোমাইজ করবে না, এবং এটা বারবার আমাদের সরকার বারবার প্রমাণ করেছে এটা। এবং আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের কারণে, প্রুডেন্সের কারণে বাংলাদেশের ইকোনমি বারবার ঘুরে দাঁড়িয়েছে। ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। এটাকে আমরা স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য ফিনান্সিয়াল সেক্টরের গুরুত্ব যে ফিনান্সিয়াল সেক্টর যে গুরুত্বপূর্ণ সেটা আমরা অক্ষর অক্ষরে বুঝি, এটা না বুঝার কোনো কারণ নেই। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ, একেবারে নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, আপনারাই তো বলেছেন শহীদ যে এটা বিল করেছে, তাহলে তো আরো বেশি নিশ্চিত থাকবে, কোনো চিন্তার কোনো কারণ নাই। এমন কোনো কাজ করবেন না, মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দকে বলছি আমি, এমন কোনো কাজ করবেন না যে বাংলাদেশের মানুষ হতাশ হয়। একটা গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে, একটা বিশাল সমর্থন নিয়ে একটা গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে, এটাকে একটু সময় দেন। যে কোনো কারণে যে কোনোভাবে আপনারা একটা অস্থিতিশীল অবস্থা যদি সৃষ্টি করে বাংলাদেশের মানুষের কাছে যদি মনে হয় আপনারা এই কাজটা করছেন, এটা আপনাদের রাজনীতির জন্য ভালো হবে না। আমরা চাই একটা স্থিতিশীল বাংলাদেশ। সুতরাং এই যে ব্যাংকের বাইরে যারা আছে, ব্যাংকের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আইনের চোখে তারা কিন্তু দোষী। বিএনপি সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, আইনের চোখে তারা দোষী। কোন রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সামনে ভিতরে বাইরে বিশৃঙ্খলা করার অর্থ তার শাস্তিযোগ্য অপরাধ, এবং এটার জন্য 2 বছরের জেল হতে পারে। কিন্তু বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যশীল, এবং আমরা কিন্তু অসম্ভব টলারেন্সের মাধ্যমে সরকার পরিচালনা করছি। এই যে এত বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সরকার কিন্তু খুবই ধৈর্যের সাথে দেশ পরিচালনা করছে। আমি আশা করব আপনারা সহযোগিতা করবেন। আগামীর বাংলাদেশ, যা বিএনপি যে আগামীর বাংলাদেশ গড়ার যে শপথ নিয়েছে, সেটা আপনাদের বাদ দিয়ে তো না, আপনাদেরকে নিয়েই তো আমরা করতে চাই। কারণ আপনারা তো নির্বাচিত হয়ে এসছেন, আমরা না হয় বেশি এসছি, আপনারা কম আসছেন, কিন্তু আপনারা তো নির্বাচিত। আমার অনুরোধ, আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। প্রতিটি জায়গায় এই ধরনের ছোটোখাটো ইস্যু নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজনৈতিকভাবে আপনারা খুব বেশি লাভবান হবে না।